তোমার নাম ভিভিয়ান রিচার্ড ক্রেন্স ওয়েলস ব্যাপারটাতে জড়িত ছিলে। চমকে উঠল সে। গুন্ডা ভাড়া করা বা ওই ব্যাপারে তার জড়িত থাকবার কথা কোনো কাগজে ওঠেনি। কোর্টের মামলায়ও এসব প্রশ্ন তোলা হয়নি। সে কোনো প্রতিবাদ করবার আগেই মেয়েটা আবার বলে চলল, স্টারলিং কেসের টাকাও তোমার হাত দিয়েই গেছে। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল রিচার্ড। ডেকে এনে এসব কি হচ্ছে? বসো, তীক্ষ্ণ স্বরে আদেশ করল সিলিয়া। তুমি একটা সস্তা আইনজীবী, বেআইনি কাজের লোক। আমি ডজন খানেক কেসের লিস্ট দিতে পারি, যেগুলোর সাথে জড়িত থাকবার কথা প্রকাশ পেলে তোমাকে ওকালতি ছাড়তে হবে। এখন কথা শোনো, কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। সঠিক জবাব দিলে সহযোগিতার জন্যে তোমাকে উচিত মূল্য দিয়ে খুশি করব। শুনবে নাকি দারোয়ান দিয়ে বের করে দিয়ে একটা সংবাদপত্র অফিসে পাঠাবো? আবার বসে পড়ল ভিভিয়ান। ওর ভিত নড়ে গেছে। তার সম্পর্কে এত সব খবর কারো জানবার কথা নয়, অথচ তার পক্ষে সুবোধ ভালো খাওয়া ছাড়া উপায় নেই। তুমি ডিলান নাশকে খুন করার জন্যে গুন্ডা ভাড়া করেছিলে? আপত্তি করতে যাচ্ছিল সে, কিন্তু হাত তুলে ওকে থামিয়ে দিল সিলিয়া। সম্ভবত জানো লুকাস আর কিট মারা গেছে? জানত না সে। রুমাল বের করে কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছল। লুকাস আর কিট মৃত। কেমন করে? ন্যাশের ভাতিজার সাথে পিস্তলবাজিতে মারা পড়েছে ওরা। ওর কথা মনে আছে? কিন্তু সে তো একটা বাচ্চা। পশ্চিমে লোকজন খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে বলে শুনেছি, গম্ভীর মুখে বলল সে। সে তো তোমার কথা জানে, তাই না? নাশ যখন তাকে চিঠিগুলো লিখতে বাধ্য করেছিল তখন ছেলেটা ওই ঘরেই ছিল। অস্বস্তি ভরে একটু নড়ে চড়ে বসল ভিভিয়ান। ঘটনা অনেক দূরে পশ্চিমে ঘটেছিল, এটা সত্যি। মাঝে মাঝে গিলিকে নিয়ে ওর দুশ্চিন্তা হয়, কিন্তু ছেলেটা কয়েক সপ্তাহ আগে পূবে এসেছিল বলল সিলিয়া। বেশ কিছু জিজ্ঞাসাবাদ করছিল সে। ভিভিয়ান রিচার্ডের বুকের ভিতরটা ধরাস করে উঠল। সোজা হয়ে বসবার চেষ্টা করল সে। পূবে? তাহলে সে এখানেও নিরাপদ নয়? ডিলান নাশকে মারার জন্যে টাকাটা কে দিয়েছিল? হঠাৎ বিনা নোটিশে প্রশ্নটা ওর দিকে ছুড়ে দিল সিলিয়া। প্রিন্স বলতে শুরু করেই থেমে গেল সে। ওটা বলা সম্ভব নয়। এই ধরনের মানুষ অনেক চড়িয়েছে সিলিয়া। রিচার্ড ঠান্ডা গলায় বলল সে। এই নামে ডাকছি বটে, কিন্তু আমি জানি এটা তোমার আসল নাম নয়। শুনে একটু যেন কুকড়ে গেল সে। লক্ষ্য করল সিলিয়া। তোমাকে এখানে খোশ গল্প করার জন্যে ডাকিনি। নিজের ভালো চাইলে নখরা না করে যা জানতে চাই বলো। তা না হলে ওর দিকে চেয়ে একটু হাসল সে। তোমাকে কোথায় পাওয়া যাবে তা গিলিকে জানিয়ে দেব। হাঁ করে মেয়েটার মুখের দিকে চেয়ে রইল সে। কে এই মহিলা? তার সম্পর্কে এত কি করে জানে সে? এক মুহূর্ত চুপ করে থেকে সিলিয়া আবার বলল, এবার বলো, বিশদভাবে খুলে বলো। পকেট হাতড়ে একটা চুরুট বের করল রিচার্ড। ধূমপান করলে আপত্তি আছে? প্রশ্ন করল সে। ওতে যদি তোমার মাথা খোলে আপত্তি নেই, বলল সে। তবে জলদি করো, সারাদিন কথা বলার মতো সময় নেই। প্রিন্স রেসিভস্কি কাউকেই তার এই খুন করতে চাওয়ার কারণটা জানায়নি, কিন্তু একদিন বারে বসে মদ খেতে খেতে প্রিন্সের মুখে দাগের কথা উঠলে তার সঙ্গী পুরো গল্পটা শোনায়। ডিলানকে চাবুক পেটা করতে গিয়ে কি কি ঘটেছিল সবই জানতে পারে সে। ভিভিয়ান রিচার্ড চলে যাবার পর নিজের মনেই হাসল সিলিয়া। ডিলান নাশকে চাবুক পেটা করতে চেয়েছিল লোকটা, সাহস।
অল্পক্ষণ পরই নতুন পাওয়া তথ্য কিভাবে কাজে লাগানো যায় তার সম্ভাবনাগুলো মনে মনে নাড়াচাড়া করে দেখতে শুরু করলো সে। ব্যবসা ভালোই চলছে, কিন্তু এখনো ওর জন্য অনেক দরজাই বন্ধ। ওই দরজাগুলো প্রিন্স রেসিবস্কির মতো অভিজাত লোকের খাতিরে খুলে যাবে, যে কোনো প্রিন্সের নামেই খুলবে। তিক্ত মনে ভাবল সে। লোকটা প্রিন্সেস ভেরোনিকা আর বিয়ে দিতে চেয়েছিল এক পয়সাওয়ালা লোকের সাথে। পেরেছে কি? এখন তার আর্থিক অবস্থা কেমন? সম্ভবত ওকে ব্যবহার করতে পারবে সিলিয়া। প্রতিহিংসা পরায়ণ লোক, সিলিয়ার জন্য ভালোই, কিন্তু বোকা। ডিলান নাশের চোখের দিকে চেয়েও যদি কেউ মনে করে তাকে চাবুক পেটা করতে পারবে, তবে সে নিশ্চয় বোকা। ওকে খুন করা হয়তো সম্ভব, কিন্তু চাবুক পেটা নয়। ওরকম মানুষ সে আরও দেখেছে। ওদের তীক্ষ্ণ আত্মসম্মানবোধ আর প্রচণ্ড সাহস। এক কথায় ওদের মচকানো অসম্ভব। অনেক দিন থেকেই সুযোগের অপেক্ষায় তার কিছু পরিকল্পনা স্থগিত ছিল। এতদিন যোগ্য লোক তার হাতের মুঠোয় আসেনি, কিন্তু প্রিন্স হাতে থাকলে। ঘড়ির দিকে চাইল সিলিয়া। একটা ডিনারের দাওয়াত আছে তার। এই সব সময়ে ব্রুশের অভাব উপলব্ধি করে সে। পুরুষদের ঘৃণা করলেও কিছু কিছু সময় আছে যখন মেয়েদের সাথে একজন পুরুষ এসকর্ট না থাকলে খারাপ দেখায়। প্রয়োজনে ব্রুশকে সে সব সময়ে হাতের কাছে পেত। মদ খেলেও তার ব্যবহার আর আচরণ ছিল নিখুঁত। প্রভাবশালী অনেক ব্যবসায়ীর সাথেই তার আলাপ হয়েছে এসব পার্টিতে। মদ খাওয়ার পর অনেকেই সিলিয়ার মতো সুন্দরী আর মনোযোগী চোতা পেয়ে তাকে ব্যবসার গোপন কথা জানিয়েছে। তবে তাদের কেউ কেউ এখন সাবধান হয়ে গেছে, কারণ সিলিয়া শুধু তথ্য সংগ্রহই করে না, সেটা ব্যবহার করতেও জানে। ডিনারে যাবার আগে তার বিশেষ কাজের জন্য রাখা লোককে ডেকে কিছু কাজ তাকে বুঝিয়ে দিল সিলিয়া। বাক্সটা ছিনিয়ে আনবার জন্য গিলি আর প্রিন্সের ব্যাপারে খোঁজ খবর নেয়ার উদ্দেশ্যে অন্য একজনকে লাগানোর ব্যবস্থা করা হবে। অদূরেই একটা বারে দাঁড়িয়ে মদ খাচ্ছে ভিভিয়ান রিচার্ড। নিজের নার্ভ শান্ত করবার জন্য ড্রিঙ্ক করাটা ওর একান্ত জরুরি হয়ে পড়েছে। এভারেট ফসেট আর তার অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে। মহিলা তার সম্পর্কে এত জানে যে সে কিছুতেই স্বস্তি পাচ্ছে না। ডিলান নাশ, গিলি, এদেরও সে ভালোভাবেই চেনে দেখে আরও অবাক হয়েছে ও। তার মনে কেবল একটাই প্রশ্ন জাগছে, কে এই এভারেট ফসেট? 10 কয়েক সপ্তাহ পর প্রিন্স রেসিবস্কির মনেও একই প্রশ্ন জাগল। তার ব্যাংকের মাধ্যমে ছোট ছোট অক্ষরে সুন্দর লেখনীতে একটা প্রস্তাব পেয়েছে সে। ওতে ইঙ্গিত দেয়া হয়েছে অল্প দিনের জন্য আমেরিকায় গেলে তার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নোটটা নামিয়ে রাখল সে। এই এভারেট ফসেট সম্পর্কে তার মন কৌতূহলী হয়ে উঠেছে। ডিনার খেতে গিয়ে পরিচিত এক আন্তর্জাতিক ব্যবসায়ীকে দেখে ওর টেবিলের দিকে এগিয়ে গেল রেসিবস্কি। লিউ, আমেরিকান মহিলা এভারেট বলে কাউকে চেনো? চট করে ঘুরে তাকালো লিউ। এভারেট ফসেট? তুমি কেমন করে জানো তার কথা? অবাক হয়ে প্রশ্ন করল সে। কেন, জানতে নেই? কাজ ঝাঁকালো লিউ। মহিলা একজন ব্যবসায়ী, অত্যন্ত সুন্দরী, কিন্তু তার চেয়েও বেশি ধুরন্ধর। ব্যবসায়ী মহিলা? আবার কাজ ঝাঁকালো সে। ব্যবসায়ী মহিলা আরও আছে, কিন্তু মাদাম ফসেটের মতো কেউ নয়। আর্থিক অবস্থা কেমন? প্রচুর টাকা। মুখের দিকে চেয়ে বন্ধুকে বুঝবার চেষ্টা করল সে। ওর সাথে তোমার কি সম্পর্ক? প্রিন্স সব কথা খুলে বলবার পরও কিছুই পরিষ্কার হলো না। জানি না তার কি মতলব, বলল লিউ, কিন্তু সেটা যাই হোক,
এটা নিশ্চিত এর সাথে টাকা জড়িত আছে। ওই মহিলা টাকা ছাড়া আর কিছু ভাবে না। কিন্তু সাবধান, যে প্রস্তাবই দিক এটা যেন তাকে কেবল তাতে কেবল ওরই লাভ হবে। বিবেক বলে কিছু নেই। দয়ামায়াহীন নিষ্ঠুর এক মহিলা। কথাগুলো প্রিন্সের মনে মোটেও দাগ কাটল না। নিজেও সে অনেকটা ওই রকমই। জানি না ওর মনে কি আছে, বলল সে। এক মহিলা সুন্দরী তার তার উপর ধনী, আর কি চাই। আমেরিকায় লিউ এর নানান ধরনের ব্যবসা আছে। এভারেট ফসেটকে সে ভালো করেই চেনে, কিন্তু প্রিন্সকে আমেরিকা যাবার প্রস্তাব দেওয়ার অর্থ সে বুঝে উঠতে পারছে না। যা হোক, সাবধান থেকো, বলল সে। একটা জিনিস নিশ্চয় বলা যায়, ঘটনা যাই হোক এতে টাকা আছে। 10 বছর আগে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সম্পত্তি প্রিন্সের হাতে এসেছিল। জুয়া খেলে সবই খুইয়েছে। ধার পাওয়া ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছে এখন। অবশ্য শেষ সম্বল হিসাবে সামান্য কিছু সম্পত্তি রেখেছে সে, তবে তা তার সচ্ছলভাবে চলবার জন্য যথেষ্ট নয়। শেষ পর্যন্ত নিজের ইচ্ছা মতোই বোনের বিয়ে দিতে সক্ষম হয়েছিল প্রিন্স, কিন্তু এখন সে বিধবা। স্বামীর মৃত্যুর পর যথেষ্ট সম্পত্তি পেয়েছে ভেরনিকা, তবে তার কাছ থেকে একটা পয়সাও গলাতে পারেনি সে। ভাই বোনের সম্পর্ক খারাপ না হলেও ভেরনিকা ওকে মোটেও বিশ্বাস করে না। প্রিন্সেস ভেরনিকা সুন্দরী, যে কোনো পুরুষকে আকর্ষণ করবার মতো সৌন্দর্য তার আছে। রেসিভস্কি শুনেছে আমেরিকায় অনেক কোটিপতির বাস। যদি ঠিকমতো সব কিছু সে সামলাতে পারে, তার বোন একজন আমেরিকানকে বিয়ে করবে। ব্যাপারটা ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না, কিন্তু যদি ধনী লোক হয়। প্রিন্স রেসিভস্কি এখন আর সুদর্শন নেই। মুখের ক্ষতচিহ্নগুলো চেহারা বিকৃত করে দিয়েছে। তবে সে দেখেছে কোনো কোনো মেয়ে ওটাকেই পৌরুষের নিদর্শন বলে মনে করে। তার ধারণা ভেরনিকাকে বুঝিয়ে আমেরিকা নিয়ে যেতে বিশেষ বেগ পেতে হবে না। এমনিতেই ওই হতচ্ছাড়া নাসের সাথে পরিচয় হবার পর থেকেই আমেরিকার প্রতি ওর একটা আলাদা টান জন্মেছে, লক্ষ্য করেছে সে। কয়েকদিন পর সিলিয়ার চিঠির জবাব দিল সে। বোন, আর আমি বেশ কিছুদিন থেকেই নিউ ইয়র্কে বেড়াতে যাব বলে ভাবছি। আমাদের কি তুমি অতিথি হিসেবে গ্রহণ করতে চাও? সাথে সাথে জবাব এলো। টিকিট আর অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সিলিয়াই করল। এখন শুধু যাওয়া বাকি। 3 সপ্তাহে ড্যান যত কাজ করেছে তার সারা জীবনে এত পরিশ্রম আর করেনি। গরু বাছুর মার্কা দেওয়া, ওয়াটার হোল পরিষ্কার, আস্তাবলের বেড়া ঠিক করা, ফাঁদ পেতে নেকড়ে ধরা, বনো ঘোড়া পোষ মানানো, সব কিছুই করেছে সে। ভোর না হতেই বেরিয়ে সন্ধ্যার পর ফিরতে হয়েছে ওকে। রাঞ্চের অন্যান্য কর্মচারীর মতোই কঠিন পরিশ্রম করেছে। সব সময়েই ডাব ছিল সাথে। পাশাপাশি কাজ করতে গিয়ে ওর কাছ থেকে অনেক কিছু শিখেছে। কাঁধের ক্ষতটা দ্রুত সেরে উঠেছে। এত কাজ পড়ে থাকতে বসে থাকবার মানুষ সে নয়। কিন্তু কলোরাডো যাবার কথাও সে ভোলেনি। ঢালের মাথায় উঠে নিচে উপত্যকার দিকে চেয়ে কথাটা আবার মনে পড়ল তার। স্টান ঘোড়া নিয়ে ওর পাশে এসে দাঁড়ালো। চওড়া কাঁধ আর শান্ত চোখ। চলাফেরা আর কথাবার্তায় সুন্দর সাবলীল একটা ভঙ্গি আছে ওর। কি খবর ড্যান? ব্যথা আছে? না, কিন্তু যাবার কথা ভাবতে ইচ্ছে করে না। সবাই তোমার অভাব টের পাবো।
একটা সিগারেট তৈরি করে কাগজে চিপ ঠেকালো সে। অনেক কাজ করেছো তুমি। বৃষ্টির দরকার, মন্তব্য করলো ড্যান। উঁচু জমিতে ঘাসের অবস্থা বেশ খারাপ। পাহাড়ে আউটলর উপদ্রবও বেড়েছে, বলল স্টান। তুমি টনিকে সাথে নিয়ে গেলে ভালো হয়। তোমার সাথে যাওয়ার খুব ইচ্ছা ওর। সাথী পেলে ভালোই হয়, কিন্তু এদিকে কাজ জমে যাবে না। ওগুলো আমরা কয়েকজনে সামলে নেব। আমি যেতাম, কিন্তু এদিকে কোনো গোলমাল বাঁধলে সামলানোর জন্যে সিড আর আমার থাকা দরকার। পিস্তলে টনি ওস্তাদ, তাছাড়া রাইফেলও সে আমাদের মধ্যে সেরা। আমার জন্যে সবাই উদ্বিগ্ন কেন? সুন্দর হাসিতে ভরে গেল ওর মুখ। ক্যামেলিয়া বলেছিল তোমাকে ধোকা দেয়া যাবে না। আসল কথা, সিড গল্প শুনে এসেছে। ক্যামেলিয়াও একই কথা শুনেছে উইন্সলো রাঞ্চে। গিলিকে মুভিটিতে দেখা গেছে। সে ওখান থেকে আরও 2-3 জন বন্দুকবাজ জুটিয়েছে নিজের সাথে। তাতে কি হলো? পরশু রাতে ওরা কলোরাডোর দিকে রওনা হয়েছে। নিচে উপত্যকায় গরুগুলো খাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। অল্প একটু ধুলোর মেঘ দেখে বোঝা যাচ্ছে ঘোড়ায় চড়ে একজন লোক মাঠ পেরিয়ে এদিকে আসছে। ক্যামেলিয়া উইন্সলো রাঞ্চ থেকে ফিরছে। গিলিকে সামলাতে পারবো। ওর চেয়ে ভয়ানক লোক আর কেউ নেই। তবু আমার ধারণা তুমি পারবে, কিন্তু আরগুলোকে কে সামলাবে? কয়েকজন লোক রয়েছে ওর সাথে। কি মনে হয় আমাকে খুঁজছে ও? না, মনে হয় আরও কোনো কাজ হাতে নিয়েছে সে। বাপিরও তাই ধারণা। তবে চারদিকে নজর রেখে সাবধানে চলতে না পারলে এদেশে কেউ বেশি দিন বাঁচে না। তাই বাপি কিছু পয়সা দিয়ে একটা লোক রেখেছে মুভিটিতে। কে আসে কে যায় এসব খবর সেই দেয়। শোনা গেছে সিন্দুক খুলতে পারে এমন একজন লোকের খোঁজ করছিল গিলি। ব্যাংকের সিন্দুক ভাঙার জন্যে জেল খেটেছে এমন একজন লোক জোগাড়ও করেছে সে। পথে ক্যামেলিয়াকে ধরে ফেলবার জন্য ঘোড়া ঘুরিয়ে কোনাকুনিভাবে রাঞ্চের দিকে রওনা হলো ড্যান। স্টান ওর পাশে পাশে চলল। হঠাৎ সে বলে উঠল, তুমি না বলেছিলে বনিদা কিটকে চেনো? হ্যাঁ, মারা গেছে। প্যাট গ্যারেটের গুলিতে মারা পড়েছে। শেষ পর্যন্ত প্যাট ওকে খুঁজে বের করেছে। অল্প দিনের পরিচয় বনির সাথে, কিন্তু সমবয়সী কোনো ছেলের সাথে মিশবার সুযোগ তার ওই প্রথম। সে আর কি যেন নাম ওর? রড হিগিন। ওরা দুজন বনির সাথে ঘোড়ায় চড়ে বেরিয়েছে ছেলেবেলায়। ওয়াইল্ড বিল হিককক ও আর নেই। কয়েক বছর আগে ডেডউডে পিঠে গুলি খেয়ে মারা পড়েছে। নীরবে স্ট্যান আর সে এগিয়ে গেল। হঠাৎ ভিতরটা কেমন যেন খালি খালি ঠেকছে তার। পরিচিত পুরনো বন্ধু বান্ধব সব হারিয়ে যাচ্ছে। এই দেশটাও মনে হচ্ছে অনেক বদলে যাচ্ছে। স্ট্যানকেও সে কথাটা জানালো। এখনই বদলানোর দেখেছ কি? একজন র্যাঞ্চ কর্মচারী সেদিন বলছিল ক্যানসাসে নাকি নতুন নিয়ম চালু করেছে। কোথাও একটা ড্রিঙ্ক কিনতে পারবে না কেউ। হ্যাঁ, আমিও ওরকম একটা কথা শুনেছি। দিগন্তের দিকে চেয়ে ড্যান ভাবল, এভাবে চলে না, চলতে পারে না। সারা জীবন ভবঘুরের মতো কাটানো তার পক্ষে সম্ভব নয়। কোথাও না কোথাও শিকড় গেড়ে স্থির হতে হবে। ঘর বাঁধতে চায় সে। কিলিকে হত্যা করবার তাড়না মনে পুষে কি লাভ? লুকাস আর কিট দুজনেই মরে ডিলানের মৃত্যুর ঋণ শোধ করে গেছে। ভিভিয়ান রিচার্ড পূবে কোথাও আছে, আর প্রিন্স রেসিভোসকে আছে ইউরোপে। নিয়তি
গিলির উপর তার শোধ তুলবে। এখানেই তার জন্ম, এই পশ্চিমই তার দেশ। ক্যামেলিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখতে পারে সে। যদি রাজি হয় তবে যে কোনো বড় শহরে সাইনবোর্ড ঝুলিয়ে সে আইন প্র্যাকটিস করতে পারে। টেক্সাস, নিউ মেক্সিকো বা কলোরাডোতে, যেখানেই হোক। মোড় নিয়ে ওদের দিকে দ্রুত বেগে উঠে এলো ক্যামেলিয়া। ড্যানকে দেখে চোখ ধাঁধানো এক টুকরো হাসি দিল। বাতাসে ওর চুল উড়ছে। জানো আমি কি ঠিক করেছি ড্যান? তোমার সাথে ডেনভার যাব। কি? ঠাট্টা না, সত্যি। আমার কয়েকজন আমরা কয়েকজন মিলে গতকাল বিকালে এই সিদ্ধান্ত নিয়েছি। টনি, ডাফ আর আমি তিনজনই যাচ্ছি। এ তো দেখছি একটা জিপসি ক্যারাভ্যান হয়ে যাবে। আমার কিছু জামা কাপড় দরকার, মেয়েদের পোশাক। টনি কোনোদিন বড় শহর দেখেনি, তাই যেতে চাচ্ছে। আর ডাব যাচ্ছে আমাদের দেখাশোনা করার জন্যে। ব্যাস, সব ঠিক, আমরা যাচ্ছি। ওদের সামনে বিশাল প্রান্তর। একে আরও বিশাল নীল খাঁচা দিয়ে ঢেকে রেখেছে আকাশ। ঘাসের সমুদ্র গ্রীষ্মের প্রচণ্ড তাপে পুড়ে একটু হলুদ হয়েছে। ঝর্ণাগুলো শুকিয়ে ক্ষীণকায় হয়ে একেবারে তলা দিয়ে তীর তীর করে মন্থর বইছে। এখানে সেখানে মাঝে মাঝে মোষ বা বুনো মাস্টাং ঘোড়ার দল পায়ের ছাপ রেখে গেছে। আকাশে বহু উপরে শকুন চক্কর কাটছে। মানুষ স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, সংগ্রাম করে, কিন্তু শকুন কেবল ধৈর্য ধরে অপেক্ষা করে, কারণ শেষ পর্যন্ত সব তার কাছেই আসে। উত্তরে সোজা রেল রাস্তার দিকে এগিয়ে চলেছে ওরা। পথে একটা নির্জন ঢিবির পাশে একটা ওয়াগন দেখতে পেল ওরা। ক্যানভাসের ঢাকনিটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, একটা চাকা ভাঙা, পাশেই কয়েকটা মোষের চামড়া পড়ে আছে। ওয়াগনটা ওখানে ফেলে রাখা হয়েছে। এক জায়গায় দুটো কবর দেখা যাচ্ছে। মাটি উঁচু হয়ে রয়েছে, কিন্তু কিছু লেখা নেই। আমার পরিচিত একটা লোকের জীবনেই এমন ঘটেছে, বলল ডাফ। টেইলের পাশে একটা কবর দেখে লেখাটা পড়তে এগিয়ে গেছিল সে। সেটা ছিল ওর আপন ভাইয়ের কবর। 10 বছরের মধ্যে দুজনার দেখা হয়নি। তারা আলাদাভাবে বাড়ি ছেড়ে দুদিকে গেছিল। যত লোক পশ্চিমে আসে তাদের কজন যে চিরতরে হারিয়ে যায় ভেবে দেখেছ? পানি চুইয়ে পড়ে একটা হ্যাটের সমান পুল তৈরি হয়েছে। রাতে ওটার পাশেই ক্যাম্প করলো ওরা। আশেপাশে কিছুটা জায়গা জুড়ে বেশ ঘাস জন্মেছে। ঘোড়াগুলো ভিজে ঘাস খেয়েই যতটুকু সম্ভব তৃষ্ণা মেটালো। পরের খাড়ির তলাটা শুকনো, মাটি রোদে শুকিয়ে চৌচির। খুঁড়েও ওখানে কোনো পানি পাওয়া গেল না। স্টেশনটা দেখতে পাওয়ার আগে ট্রেনের হুইসেল শুনতে পেল ওরা। 4টে আলাদা ঘর পাশাপাশি ঘন হয়ে দাঁড়িয়ে আছে প্রায় সমতল একটা উপত্যকায়। কোনো গাছপালা নেই ওখানে। 4টে ঘর, একটা পানির ট্যাঙ্ক আর ছোট একটা প্ল্যাটফর্ম। সেলুনের উপরই পোস্ট অফিসের সাইনবোর্ড ঝুলছে। পাশেরটা মনিহারি দোকান। একটা আস্তবলও রয়েছে ওখানে। ওরা এগিয়ে যেতেই কয়েকজন ডিং হাতে বেরিয়ে এলো ওদের দেখবার জন্য। আস্তাবলের দিকে এগিয়ে গেল ওরা। পৌঁছে দেখলো সেলুন থেকে দুজন লোক ওদের পিছু পিছু এসেছে। ওদের একজন একেবারে ছেলে মানুষ, বয়স 16 কি 17 হবে। অন্যজন ওর চেয়ে কয়েক বছরের বড়। আর চোখে ক্যামেলিয়ার দিকে চেয়ে ড্যানের দিকে এগোলো ওরা। মিস্টার, ওদের মধ্যে বড়জন বলল, অপরাধ নেবেন না, কিন্তু আপনাদের সাথে এদিকে যিনি এসেছেন উনি কি একজন মহিলা? হ্যাঁ, এর বোন। হাতের ইশারায় টনিকে দেখালো ড্যান। শন আর আমি প্রায় 1 বছর হলো কোনো মেয়ের মুখ দেখিনি। আমরা একটু কাছে গিয়ে দেখতে পারি? ড্যান ঘুরে ক্যামেলিয়াকে কাছে ডাকলো।
এরা অনেক দিন কোনো মেয়ের মুখ দেখেনি। তোমার সাথে একটু কথা বলতে চায়। নিশ্চয়। এগিয়ে এলো সে। কেমন আছো ছেলেরা? দাস দাঁত বের করে হাসতে লাগলো ওরা। দুজনেরই কান সামান্য লাল হয়ে উঠেছে। এখানে তোমাদের রাঞ্চ আছে? প্রশ্ন করলো ক্যামেলিয়া। বড়জন মাথা ঝাঁকালো। আমরা ক্যানসাসের নিউটনে এক ভদ্রলোকের রাঞ্চে কাজ করতাম। তার কিছু গরু নিয়ে এসেছি। এতদিন কোনো মেয়ে না দেখে দেখার জন্যে মনটা ছটফট করছিল। আস্তাবল রক্ষক ওদের ঘোড়া নিয়ে যেতে এলো। বিক্রি করলে এগুলো কিনতে রাজি আছি, বলল সে। আর যদি ফিরে আসো এর দেখাশোনা করব। ফিরে আসবো, বলল টনি। আমরা কিন্তু ফিরে ঠিক এই ঘোড়াগুলোই ফেরত চাই। আমি হপকিন্স। হয়তো হপকিন্স রান্সের নাম শুনে থাকবে। অবশ্যই। ভালো কথা। আমাদের পোস্ট অফিসে ড্যানিয়েল বার্কলে বলে এক ভদ্রলোকের চিঠি আছে। আমার বিশ্বাস সে তোমাদের রান্সেরই একজন। আমি ড্যানিয়েল বার্কলে। তুমি কি এখানকার পোস্টমাস্টার? তা একরকম তাই বলতে পারো। আসলে তার অর্ধেকটা। স্মিথ জনসন এখানকার পোস্টমাস্টার আর আমি হচ্ছি জনসন। স্মিথ সেলুনে রয়েছে। আমরা দুজনেই পোস্টমাস্টার হতে চেয়েছিলাম, কিন্তু কে হব ঠিক করতে না পেরে শেষে দুজনে মিলে স্মিথ জনসন নামে দরখাস্ত করি। স্মিথের সাথে সেলুনে দেখা করলেই সে চিঠিটা দিয়ে দেবে। প্রায় 2 সপ্তাহ ওটা এখানেই পড়ে আছে। সেলুন পোস্ট অফিসটা একটা খালি কামরা। একটা বার রয়েছে ওখানে। পিছনে কয়েকটা বোতল রাখা আছে। স্মিথ লোকটা বেটে আর মোটা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গেঞ্জি পরে তার থলথলে হাত দুটো বারের উপর রেখে মুখে দাঁড়িয়ে আছে। একজন রান্স কর্মচারী দুহাতে তার বিয়ার আগলে ধরে দাঁড়িয়ে আছে। কোনায় একটা টেবিলে দুজন বিয়ার খাচ্ছে। শহরটা বেশ, বলল ড্যান। সন্দেহ নেই, জবাব দিল স্মিথ। এর পরেরটা আর এর মাঝে এত বড় শহর আর নেই। আচ্ছা, তোমাদের সাথের মেয়েটা কি সত্যি রক্তমাংসের তৈরি? হ্যাঁ, মিস হপকিন্স। ওর ভাইও সাথেই রয়েছে। আমরা ডেনভারের ট্রেন ধরতে চাই। চিন্তার কোনো কারণ নেই। এখানে একটা সিগন্যাল আছে। সিগন্যাল দিলে ট্রেন থামতে বাধ্য। নিশ্চিন্ত মনে একটা বিয়ার অর্ডার দিতে পারো। বিয়ারের সাথে ড্যান বার্কলের নামে লেখা চিঠিটাও চাই। হাফ পোস্ট মাস্টারের কাছে শুনলাম আমার নামে নাকি একটা চিঠি আছে। ভালো কথা। তুমি কোন হাফ, পোস্ট না মাস্টার? হা হা করে প্রাণ খোলা হাসি হাসলো স্মিথ। আগে কেউ এই প্রশ্ন তোলেনি। নিজেকে মাস্টার বলতে পারছি না, কারণ তাহলে জনসনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। ও বেটা শক্ত মানুষ, তবে নিজেকে পোস্ট খুঁটি বলে স্বীকার করতে ও রাজি না। এখানে অনেক কুকুর আছে আর ওদের অভ্যাস বড় খারাপ। একটা বিয়ার ঢেলে উঁচু সেলফ থেকে একটা চিঠি নামিয়ে দুটোই একসাথে বাড়িয়ে দিল সে। এই যে চিঠি। আর ট্রেনের টিকিট কিনতে হলে ওই যে কোনায় বসে বিয়ার খাচ্ছে সেই এখানকার স্টেশন মাস্টার। যদি টিকিটের পয়সা না থাকে ওকে একটা বিয়ার কিনে দিলে বিশ্বাস করে তোমাকে বাকিতে টিকিট দেবে। মনে হচ্ছে বিয়ার দিয়ে এখানে সব কিছুই পাওয়া যায়, হেসে বলল ড্যান। হ্যাঁ, তাই পেয়েছ। ঘোড়া রেখেছ, বিয়ার কিনেছ, টিকিট নেবে, ব্যাস। এই শহরে তোমাকে দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। ঘোড়ার নাল ছুঁড়ে মাটিতে পোতা গজালে পরাবার চেষ্টা করে একটা খেলা আমরা খেলি, স্টেশন মাস্টার বলল। আর সন্ধ্যার দিকে খরগোশ আর কয়টির দিকে গুলি ছুরি। মাঝে মধ্যে 2-1টা লেগেও যায়। এই আমাদের দৈনন্দিন আনন্দ। বিয়ার শেষ করে অন্যদের জন্য
অপেক্ষা করছে ড্যান। বারে একটা টাইম টেবিল থেকে জানা গেল সন্ধ্যায় ট্রেন আসবে। চারপাশে সামান্য উঁচু নিচু জমি, দিগন্ত পর্যন্ত সোজা একটানা চলে গেছে। এখানে ঋতু ছাড়া কিছুই বদলায় না। বেশি দিনের কথা নয়, তখন এটা ছিল কোমাঞ্চি এলাকা। এখান থেকে কয়েক মাইল দক্ষিণেই হচ্ছে সেই বিখ্যাত অ্যাডলফ ওয়ালস, যেখানে কয়েকটা বড় বড় ইন্ডিয়ান যুদ্ধ হয়েছে। ক্যামেলিয়াকে রাস্তা পেরিয়ে সেলুনের দিকে আসতে দেখে স্মিথ দরজার দিকে এগিয়ে গেল। মেয়েটার সাথে ডাফ আর টনিও রয়েছে। ম্যাম, ভিতরে একটু বসবেন, অনুরোধ করলো স্মিথ। আমাদের শহরে বহুদিন কোনো ভদ্রমহিলার আগমন হয়নি। ধন্যবাদ জানিয়ে ভিতরে ঢুকে ড্যানের টেবিলে গিয়ে বসলো ক্যামেলিয়া। টনিও পিছু নিল। ডাফ এগিয়ে গেল বারের দিকে। ওর দিকে একটা কঠিন চাউনি দিয়ে স্মিথ বলল, ডাফ, তোমার মতলবটা কি? এরা সবাই অত্যন্ত ভালো মানুষ। বার্কলে আর হপকিন্সদের ওখানে কাজ নিয়েছি, জবাব দিল ডাফ। দস্যু জীবন ছেড়ে আমি এখন ভালো হয়ে গেছি স্মিথ। চিঠিটা খুলল ড্যান। ব্রুসের বোন লিখেছে, প্রিয় ড্যানিয়েল বার্কলে, হয়তো শুনেছ ভাই ঘোড়া থেকে পড়ে মারা গেছে। আমাদের একটা বাক্স দিয়ে সে বলেছিল তার কিছু হলে ওই বাক্সটা যেন না খুলেই তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তোমার পরবর্তী ঠিকানা সঠিক জানা নেই বলে বাক্সটা কলোরাডোতে এম্পায়ারের মালিক মিস্টার ম্যাথু রবসনের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। বুরুজ বলেছিল উনি তোমার কিছু ব্যবসা দেখাশোনা করেন। তিনি বাক্সটা তোমার নামে ব্যাংকে জমা রাখবেন। আরও দু একটা কথার পর বস্টনে গেলে ড্যানকে ওদের বাসায় উঠবার অনুরোধ জানিয়ে চিঠি শেষ করা হয়েছে। চিঠিটা দুবার পরে টেবিলের উপর নামিয়ে রাখল সে। নিজের মা সম্পর্কে খুব সামান্যই জানে ড্যান, আর যেটুকু জানে সেটা ওর পছন্দ নয়। কিন্তু সিলিয়ার খারাপ সময়েও বুরুস তার সাথে ছিল। পুরো ঘটনা যদি কারো জানা থাকে তবে তা বুরুসেরই জানা ছিল। এখন সে আর নেই। তার দীর্ঘ ধারণা বুরুসের মৃত্যু কোনো নিছক দুর্ঘটনা ছিল না। সিলিয়া কি ওই এই বাক্সের কথা জানে? কিভাবে জানবে? তবু তার মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে। বাক্সটায় সিলিয়ার বিরুদ্ধে ক্ষতিকর প্রমাণ রয়েছে। ম্যাথু রবসন বা যার কাছে বাক্সটা থাকুক না কেন, সে বিপদে আছে। হঠাৎ তার মনে পড়ল গিলি একজন সিন্দুক এক্সপার্ট নিয়ে কলোরাডো গেছে। ডিলান বলেছিল গিলি নিজেও একজন সিন্দুক ভাঙা লোক। এর মধ্যে কি কোনো যোগাযোগ আছে? খুব সহজেই থাকতে পারে, যদি সিলিয়া বাক্সটার কথা জেনে থাকে। জানলে নিশ্চয় সে ওটা হাত করবার চেষ্টা করবে। তার চিন্তার মধ্যে যদিও অনেক অনিশ্চয়তা রয়েছে, তবু এটাকেই সত্যি বলে ধরে নিয়ে আগে থেকে সাবধান হওয়াই ভালো। গিলি, ওই হতচ্ছাড়া গিলি। ড্যান একরকম জোর করেই ওর চিন্তা বাদ দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যচক্র আজ ওদের দুজনকে একই দিকে টেনে নিয়ে চলেছে। গিলির শক্ত সমর্থ চেহারাটা ড্যানের মনে পড়েছে। লোহা আর শক্ত চামড়া দিয়ে তৈরি ওর দেহ। পনিদা কীট পর্যন্ত স্বীকার করেছে লোকটা ভয়ানক। আগামীতে ওদের দেখা হতে যাচ্ছে। ওদের একজন বা দুজনের জন্যই হয়তো এটাই হবে শেষ। পিস্তল ব্যবহার করতে চায় না ড্যান। তাসের মতোই এই বিদ্যাটাও সে শিখেছে প্রয়োজনের খাতিরে। দূরে লম্বা একটা হুইসেল শোনা গেল। প্ল্যাটফর্মে গিয়ে নিজেদের টিকিট সংগ্রহ করল ড্যান। শহরের প্রত্যেকটা লোক, অর্থাৎ 6 জনই ওদের বিদায় জানাতে এলো। ওরা ট্রেনে উঠে বসতেই ফ্ল্যাগ দেখিয়ে গাড়ি ছাড়বার নির্দেশ দিল গার্ড। সামনের দিকে প্রান্তরের শেষ মাথায় সূর্যটা ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দুলতে দুলতে এগিয়ে চলল ট্রেন। 11। এভারেট ফসেটের সাথে দেখা করবার জন্য মিলিটারি ইউনিফর্ম পরেছে ফিঞ্চ। রাজ পরিবারের সদস্য হিসাবে কিছুদিন তাকে
লরিতে যোগ দিতে হয়েছিল। বুকের কাছে এক সারি মেডেল ঝুলছে। ওগুলোর মানে যারা বোঝে না তাদের কাছে ব্যাপারটা খুব চটকদার দেখাবে। বাটলারের পিছন পিছন সিলিয়ার লাইব্রেরি ঘরে ঢুকলো প্রিন্স রেসিভস্কি। ঘরটায় এত কম আলো দেখে মনে মনে একটু বিরক্ত হলো সে। প্রায় অন্ধকার ঘরে কি করে নাটকীয়ভাবে প্রবেশ করা সম্ভব? তবু যথাসম্ভব রাজকীয় চালে সামনে এগিয়ে গেল রেসিভস্কি। হাজার হোক সে একজন প্রিন্স তো বটে। একবার মুখ তুলে চেয়ে ওকে বসতে বলে সিলিয়া আবার টেবিলের উপর রাখা কাগজগুলোর দিকে মন দিল। ঠান্ডা একটা রাগ ওর ভিতর জমাট বেঁধে উঠছে। টাকার প্রয়োজন এতটা বেশি না হলে সোজা বেরিয়ে আসতো সে, কিন্তু নিজেকে সামলে নিল রেসিভস্কি। আবার টাকার মুখ দেখবার সম্ভবত এটাই তার শেষ সুযোগ। মাদাম, শুরু করলো সে। চোখ তুলে চাইল সিলিয়া। ওভাবে আমাকে কেউ সম্বোধন করে না। মিসেস ফরসেট নামেই আমি অভ্যস্ত। ব্যবসার আলাপ করার জন্য আমন্ত্রণ জানিয়েছ, আমি এসেছি। নিজের ঘড়ির দিকে চাইল সে। আমার আরও এনগেজমেন্ট রয়েছে। চেয়ারের পিছনে হেলান দিয়ে ওকে খুঁটিয়ে দেখল সিলিয়া। প্রিন্স রেসিভস্কি, বলল সে, আকর্ষণীয় পুরুষ তুমি। সেই সাথে যদি বুদ্ধিও থাকে তবে তোমাকে কাজে লাগাতে পারবো। তুমিও প্রচুর টাকা কামাতে পারবে, কিন্তু তার আগে আমাদের পরস্পরকে পরিষ্কারভাবে বোঝা দরকার। হঠাৎ তার গলার স্বর সম্পূর্ণ বদলে গেল। ওইসব ভুয়া এনগেজমেন্টের কথা আমাকে শুনিও না। বিস্মিত চোখে চেয়ে আছে প্রিন্স। জীবনে তার সাথে কোনোদিন কেউ ওই সুরে কথা বলেনি, সাহসী পায়নি। কিন্তু উঠে হাঁটা ধরা বা কোনো জবাব দেওয়ার আগেই সিলিয়া আবার কথা বলতে শুরু করলো। তোমাকে কাজে লাগাতে পারবো আমি। কাজে লাগানো বলতে বোঝাচ্ছি যে আমার কথা মতো চললে তার বদলে তুমি 50,000 থেকে $1,00,000 পর্যন্ত পেতে পারো। সিলিয়ার দিকে চেয়ে রইল প্রিন্স। $1,00,000 রুবলে ওটা কত আসে ফ্র্যাঙ্কে? একটা কাগজ তুলে নিয়ে ডেস্কের উপর রাখা বাতির তলায় ধরল সিলিয়া। প্রিন্স রেসিভস্কি, তোমার যাবতীয় দেনার একটা লিস্ট রয়েছে আমার হাতে। কি? উঠে দাঁড়ালো সে। এটা কোন ধরনের অভদ্রতা? চুপ করে বসো, ঠান্ডা গলায় বলল সিলিয়া। নইলে দারোয়ান দিয়ে এখান থেকে বের করে দিয়ে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনব। এবং হাসল সে। এর সাক্ষীও আমি হাজির করব। বিস্ময়ে অভিভূত হয়ে ধপ করে আবার চেয়ারে বসে পড়ল সে। নিশ্চয় তার সাথে ঠাট্টা করছে মেয়েটা। তার জীবনে এমন ঘটনা ঘটতেই পারে না। আশ্চর্য মেয়ে তুমি, বলল সে। কিন্তু আসল মতলবটা কি? মুখে কথা বললেও আসলে সে কিছুটা সময় নিতে চাচ্ছে। এখান থেকে বেরোতে হবে তার। কোথাও গিয়ে একটা ড্রিঙ্ক নিয়ে বসে ব্যাপারটা ভালো করে বুঝে দেখতে হবে। ডেস্ক থেকে কাগজটা তুলে নিয়ে ওর দিকে এগিয়ে দিল সিলিয়া। সত্যি সে যা বলেছিল ওটা তাই। তার ধারের একটা লিস্ট, সবই রয়েছে ওতে। সে নিজেই ভুলে গিয়েছিল এমন কিছু ঋণের কথাও লেখা আছে ওই লিস্টে। মোটা অঙ্কটা কুৎসিত রকম মোটা। ওর যে এত টাকা ধার আছে জানলে অন্তত ডজনখানেক পাওনাদার এই মুহূর্তে ওর নামে মামলা ঠুকে দেবে। হ্যাঁ, সবই রয়েছে এতে, স্বীকার করল প্রিন্স। কিন্তু এখনো বুঝতে পারছি না আমার কাছে কি চাও তুমি। এই মৌসুমে এখানে প্রিন্সের কিছু অভাব দেখা দিয়েছে, বলল সিলিয়া। শেষ প্রিন্স ছিল একজন ভুঁড়িওয়ালা লোক। তার দাড়িতে ছিল সস্তা তামাকের গন্ধ, অসহ্য। এই শহরে অনেক লোক আছে যারা যথেষ্ট বুদ্ধিমান, অথচ খেতাব দেখলে অভিভূত হয়। ওদের চার্ম করার জন্যই তোমাকে এখানে এনেছি। প্রিন্স কিছু বলবার আগেই মাথা নাড়ল সিলিয়া। সামাজিকভাবে উঁচুতে উঠতে চাই না প্রিন্স রেসিভস্কি।
অন্তত তুমি যেভাবে ভাবছো সেভাবে নয়। আমি টাকায় আগ্রহী। এমন অনেক লোক আছে যাদের বড় বড় ইন্ডাস্ট্রি বা ব্যবসা আছে, কিন্তু সামাজিকভাবে ওদের সাথে পরিচিত হবার কোনো উপায় নেই আমার। এদের সাথে পরিচিত হতে চাই। কার কার সাথে পরিচিত হতে চাই তাও জানা আছে আমার। পরিচয় হলে কি করতে হবে তাও জানি। এদের সাথে পরিচয়ের সুযোগ করে দেওয়ার জন্যই তোমাকে প্রয়োজন। কিভাবে? তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার অজুহাতে একটা পার্টি দেব। তার আগে খবরের কাগজে তোমার ব্যাপারে অনেক কিছু ছাপিয়ে ওদের কৌতূহলী করে তুলব। তখন সবাই আসবে। যাদের সাথে পরিচিত হতে চাই তারাও আসবে। একবার পার্টিতে এলে স্বভাবতই সৌজন্যের খাতিরে আমাকে ওরা পাল্টা নিমন্ত্রণ করবে ওদের বাড়িতে। আমার কাছে যেসব দরজা এতদিন বন্ধ ছিল, তোমার মাধ্যমে সেগুলো খুলে যাবে। আর এর বিনিময়ে তুমি আমাকে টাকা দেবে। স্বরে একটু ঘৃণা জড়ানো থাকলেও সিলিয়া সেটা উপেক্ষা করল। একমাত্র সেই জানে কাজ শেষ হলে ওর ভাগ্যে কি জুটবে। একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত তোমার সব খরচ বহন করব, কিন্তু এরপর তুমি কমিশন পাবে। ঠিক 90 দিনের জন্যে তোমার সাহায্য আমি নেব, তার বেশিও না কমও না। যা করতে চাই তা যদি ওই সময়ের মধ্যে করা সম্ভব না হয়, তবে বুঝবো এই পথে কাজ হবে না। এই সব সাক্ষাতের মাধ্যমে আমি যে সমস্ত ব্যবসা পাবো তার শতকরা 5 ভাগ তোমাকে দিতে রাজি আছি। কথা দিতে পারি এতে তোমার অংশ $50,000 কম কিছুতেই হবে না, বরং তা এর কয়েক গুণ হতে পারে। চিন্তা করে এর ফাঁক বের করবার চেষ্টা করলো প্রিন্স, কিন্তু কিছুই ওর নজরে পড়ল না। তাকে এই মহিলার বন্ধু হিসাবে অভিনয় করতে হবে। মহিলা নিজেই এর একমাত্র ফাঁক। আমি খরচের টাকাটা নিয়ে ইউরোপে ফিরে যেতে পারি। তখন মেয়েটার উপর ওর এই কথার প্রতিক্রিয়া লক্ষ্য করবার জন্য ওর দিকে চাইল প্রিন্স। কাজ ঝাঁকালো সিলিয়া। বোকার মতো কথা বলো না। সেই চেষ্টা করলে বাকি জীবন ডিলার নাশের দেয়া ক্ষতচিহ্নের চেয়েও গভীর আর কুৎসিত ক্ষতচিহ্ন তোমাকে বয়ে বেড়াতে হবে। ওর মুখটা একেবারে রক্তশূন্য হয়ে গেল। মনে হচ্ছে তাকে যেন প্রচণ্ড আঘাত করেছে কেউ। তোমার কপাল ভালো যে কেবল চাবুক পেটা করেই ছেড়ে দিয়েছিল সে। ওর সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না, বুঝতে পারছি। ওর সাথে গায়ে পড়ে লাগতে গিয়ে এখানে 7 জন গুন্ডা প্রকৃতির লোক পিস্তল লড়াইয়ে প্রাণ হারিয়েছে। তারা প্রত্যেকেই ছিল ভয়ঙ্কর লোক। এছাড়াও 13 বার সে ইন্ডিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন্ত ফিরে এসেছে। যারা ওকে চিনত তারা ওর সাথে লাগতে যাওয়ার চেয়ে খালি হাতে ভালুকের সাথে লড়া নিরাপদ বলে মনে করত। চুপ করে বসে কথাগুলো শুনল সে। তার গায়ে হুলের মতো বিঁধল প্রতিটা কথা, কিন্তু শেষ পর্যন্ত সেই জয়ী হয়েছে। ঠিকই বলেছ, আমি ওর সম্পর্কে কিছুই জানতাম না। একটু থেমে সে নরম গলায় বলল, তবে সে আর বেঁচে নেই বলেই আমার বিশ্বাস। তোমার জানা উচিত ওকে মারার জন্যে গুন্ডা ভাড়া করার টাকাটা যখন তোমার পকেট থেকেই গেছে তখন নিশ্চয় জানা উচিত। অবশ্য এখনকার চেয়ে তোমার আর্থিক অবস্থা তখন অনেক ভালো ছিল। ভিভিয়ান রিচার্ড তোমার জন্যে ঠিক মানুষই ভাড়া করেছিল, তাই না? কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছে জানো? কি ঘটেছে? ডিলান নাশকে যারা হত্যা করেছিল তাদের 2 জন ইতিমধ্যেই মারা পড়েছে। 3 জন ছিল ওরা। অবাক হয়ে ছিলিয়ার মুখের দিকে চেয়ে রইল রেসিভস্কি। এই মহিলা নিশ্চয় স্বয়ং ইবলিশ, নইলে সব কি করে জানে? সামান্য হেসে সিলিয়া বলল, তোমার শুভ বালক হওয়ার আরও একটা কারণ রয়েছে।
ভিভিয়ান রিচার্ড তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে ওর সাজা সামান্যই হবে, কিন্তু তুমি কিছুতেই রেহাই পাবে না। এদেশে খুনের শাস্তি ফাঁসি। আমার প্রভাব প্রতিপত্তি বুঝতে পারছো না তুমি, বলল প্রিন্স। দেশে, কিন্তু এটা তোমার দেশ নয়, বাধা দিল সিলিয়া। এখানে কেউ তোমার জন্যে ব্যথিত হবে না, কিন্তু যেহেতু এদেশের লোক খেতাব খেতাব পছন্দ করে, এত মেডেল আর ক্ষতচিহ্ন না, ভয় নেই। ওগুলো কি করে হয়েছে তা ফাঁস করব না। হাসি মুখে ওর দিকে চাইল সিলিয়া। এখানে তোমার সময় ভালোই কাটবে। মেয়েরা, বিশেষ করে যাদের বয়স বেশি, তারা তোমাকে পূজা করবে, আর যাদের বিয়ের বয়সী মেয়ে আছে তারাও খাতির করবে। টাকা বানাবার অনেক সুযোগ তুমি পাবে। চাইলে কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করেও অনেক সম্পত্তি পেতে পারো। মেয়েটার হাত থেকে বাঁচবার একটা উপায় খুঁজছে প্রিন্স, কিন্তু উপায় নেই। এখন থেকে যতদিন না পালাবার মতো যথেষ্ট টাকা তার হচ্ছে, ততদিন এই মেয়ের কাছেই বাধা পড়ে থাকতে হবে তাকে। কোনো মেয়ে তাকে এভাবে ভেড়া বানাবে স্বীকার করতে তার নিজের কাছেই লজ্জা লাগছে, কিন্তু অস্বীকার করবার উপায় নেই। এই মহিলা অত্যন্ত কঠিন আর চালাক। টাকার দরকার হবে আমার, বলল সে। এটা যখন তোমারই পরিকল্পনা, তখন এর সব খরচও তোমারই বহন করা উচিত। অবশ্যই। ড্রয়ার খুলে এক তোড়া নোট বের করলো সে। এখানে $5,000 আছে। পরে বলল, আজ রাতে একটা অপেরা আছে, আমরা যাব। তুমি আর তোমার বোন আজ আমার মেহমান। আমাকে নিমন্ত্রণ করা হয়নি, এমন কোথাও তুমি নিমন্ত্রণ গ্রহণ করবে না। তবে আশা করছি তেমন ঘটবে না। কেউ যদি জিজ্ঞেস করে আমাদের কিভাবে পরিচয়, বলো আমাদের কমন বন্ধু আছে। ড্রয়ার থেকে আর একটা লিস্ট বের করলো সে। এই নামগুলো মুখস্থ করে নাও। এতে বাঁ দিকে লেখা যে 3টে নাম আছে, ওই 3জনের সাথে আমি ব্যবসা করতে চাই। এতে বাঁ দিকে লেখা যে 3টে নাম আছে, ওই 3জনের সাথে আমি ব্যবসা করতে চাই। খুব ভালো লাভ হবে এতে। আজ পর্যন্ত বাইরের কেউ ওদের সাথে ব্যবসা করবার সুযোগ পায়নি। ডান দিকের লোকগুলো হচ্ছে একই ক্লাবের সদস্য। ওই 3জন এদের সাথে সাথে মাঝে মাঝে শিকার, জুয়া, ইয়টিং এসবে অংশগ্রহণ করে। ডান দিকের যে কেউ বাঁ দিকের 3জনের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে পারবে। ওদের সাথে জুয়ায় বসো না। ধুরন্ধর আর পাকা জুয়ারি ওরা। তোমার 1 বছরের খরচ এক রাতে হাতে বা জিতে নিতে পারে। বাড়িয়ে বলছি না, ওদের খেলায় আবেগের কোনো স্থান নেই, অনেকটা যুদ্ধের মতো। আমার পরিকল্পনা যদি সফল হয়, বলে চলল ছিলিয়া, তবে তোমার কমিশন $2.5 লাখ ছাড়িয়ে যেতে পারে। মোটামুটি ধনী হয়ে ইউরোপে ফিরতে পারবে। কাজটা তেমন কঠিন হবে বলে মনে হচ্ছে না, মন্তব্য করল প্রিন্স। ওরা কি অপেরায় আসবে? আসবে। তোমাকে দেখে কৌতূহলী হবে। তোমার পরিচয় কৌশলে ওদের জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এরপর আপনা আপনি সব ঘটবে। উঠে দাঁড়ালো সে। আর আমার বোন প্রিন্সেস ভেরোনিকা? সিলিয়াও উঠে দাঁড়ালো। ওকে এসব কথা জানানোর কোনো দরকার নেই। সাইবেরিয়াতে তোমার যে জমি আছে, আমি সেখানে হাইড্রোলিক মাইনিং করতে আগ্রহী বলে জানাতে পারো ওকে। ওই জমির কথা সে নিজেই প্রায় ভুলে গিয়েছিল। ওটার কথাও মহিলার অজানা নেই, কিন্তু এবার আর অবাক হলো না সে। এইসব চুক্তি, এগুলো সব নিউ ইয়র্কেই হবে তো? হ্যাঁ, একটু ইতস্তত করল সে। তবে আমাদের সান ফ্রান্সিসকো যেতে হতে পারে। ওখানে কিছু ব্যবসায়ীর সাথে আমার লেনদেন আছে। বাইরে বেরিয়ে ঘোড়ার গাড়িতে উঠে বসল প্রিন্স। 90 দিন, অর্থাৎ 3 মাস। সন্দেহ নেই টাকা উপার্জনই এভারেট ফসেটের মুখ্য উদ্দেশ্য। জেনে শুনেই
সে নিউ ইয়র্কের পথে পা বাড়িয়েছিল। 12 উইন্ডজর 1880 খ্রিস্টাব্দে ডেনভারে প্রতিষ্ঠিত উঁচুমানের হোটেল। 300 কামরা, 7টা বাথটাব, গ্যাসের বাতি আর ব্রাসেলস এর কার্পেটে সুসজ্জিত। শিকাগো আর সান ফ্রান্সিসকোর মাঝে এটাই একমাত্র নামকরা বড় শহর। জুয়া খেলবার জন্য এই শহরে অনেক রকম ব্যবস্থা আছে, কিন্তু ড্যানের জুয়া খেলবার কোনো ইচ্ছা নেই। শহরে ব্যবসার কাজে এসেছে সে, কোনো রকম বাড়তি ঝামেলায় নিজেকে জড়াতে চায় না বলে সতর্ক থাকছে। ডেনভার গোলাগুলির শহরও বটে, অবশ্য সাধারণত আপাতদৃষ্টি বাঁচিয়ে চোখের আড়ালেই রাখা হয়। বিখ্যাত ব্যাট মাস্টারসন আর ডক হলিডে শহরেই আছে। শহরের নামজাদা 40-50 জন পিস্তলবাজের মাত্র 2 জন ওরা। নিজের কামরাতেই আছে ড্যান, ছাই রঙের স্যুটের সাথে কালোটাই পরেছে। টনি ওর ঘরে ঢুকলো। দোকান থেকে কেনা রেডিমেড কাপড় পরে অস্বস্তি বোধ করছে সে। ভদ্রলোকের সাথে তোমার কোথায় দেখা করার কথা? টনি জিজ্ঞেস করলো। রবসন? ডেনভারে এখানেই দেখা হবে। এম্পায়ার থেকে আমার সাথে দেখা করার জন্যে তার এখানে আসার কথা। এর কাছেই টাকা রেখে গিয়েছিল? না, ওর বাবার কাছে। লবিতে পুবের বহু লোককে দেখলাম। মনে হচ্ছে একটা বড় কেনাবেচা হবে। কিছু জানো? না। ওরা বলছিল এই কেনাবেচা নিয়ে বেশ একটা হইচই পড়ে গেছে। ড্যানের একমাত্র চিন্তা ম্যাথু রবসনের ছেলে ফিলিপ রবসনকে নিয়ে। ওদের কথাবার্তা শেষ হলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে কেমেলিয়াকে শহর দেখাতে বেরোতে পারবে। টনি আর ডাফের সম্ভবত অন্য প্ল্যান আছে। ভালো খাবারের জন্য প্রসিদ্ধ কয়েকটা জায়গা আছে শহরে। সিটি হোটেলের চিফ শেফ ডেনমার্কের রাজার রাঁধুনি ছিল। এছাড়া রয়েছে চারপিও। চুল আছড়াতে ড্যান ভাবছে কেমেলিয়াকে ঘুম থেকে জাগানো ঠিক হবে কিনা। এই সময় তার দরজায় টোকা পড়ল। পিস্তলটা টেবিলের উপর পড়ে আছে। অভ্যাস বসেই দরজার দিকে এগোবার আগে পিস্তল তুলে নিল সে। পিস্তলটা লুকানো অবস্থায় তৈরি রেখে দরজা খুলল সে। অবাক হয়ে দেখল দরজায় কিথ পিয়ারসন দাঁড়িয়ে। ড্যান? তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল কিথ। খবর শুনেছ? কি খবর? আর চোখে পিস্তলটা দেখে নিয়ে সে বলল, যাক, অন্তত তৈরি আছো। কিথের বয়স একটু বেড়েছে, একটু মোটাও হয়েছে, কিন্তু এখনো ওর দেহের বাঁধনে অটুট রয়েছে। ড্যানের চওড়া কাঁধ আর সুন্দর স্বাস্থ্যের দিকে চেয়ে খুশি হলো সে। তার চেনা সেই ছেলেটা এখন পরিপূর্ণ যুবক হয়ে উঠেছে। ড্যান, আমরা কয়েক সপ্তাহ ধরে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। রবসন তার সন্দেহের কথা আমাকে বলায় আমি গোপনে কিছু খোঁজ খবর নিয়েছি। পছন্দ করো আর নাই করো, রেল রাস্তা আর মাইনিংয়ের সবচেয়ে বড় যুদ্ধের মুখে পড়তে যাচ্ছ তুমি। তা কি করে হয় শোনো, ব্যাখ্যা করল কিথ। ছেলেবেলায় ম্যাথু রবসনের কাছে ব্যবসায় খাটাবার জন্যে কিছু টাকা রেখেছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই টাকায় মাইনিং ক্লেম কেনা হয়। সেই সাথে কাজের সুবিধার জন্য ক্যানিয়নের নিচের দিকে আধমাইল এলাকাও কেনা হয়েছিল। আজ ওই আধমাইল জায়গা তুমি যে কোনো দামে বিক্রি করতে পারো। কেন? ঘটনা কি? রেল রাস্তা বসাবার জন্য কোম্পানি ওটা কিনতে চায়। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি জায়গাটার গুরুত্ব এমন হঠাৎ করে বেড়ে যাবে। কয়লা বের করে আনার জন্যে ওদিক দিয়ে একটা শাখা লাইন পাততে চায় ওরা। আমরা তোমাকে সাবধান করার জন্যে খুঁজছিলাম। সব না জেনে কোনো চুক্তিতে সই করো না। হাসল ড্যান।
আমি? না মিস্টার পিয়ারসন। ডিলান ন্যাশ সন্দিগ্ধ প্রকৃতির মানুষ ছিল। আমিও ওভাবেই গড়ে উঠেছি। চট করে কিছু সই করি না।